ইউনিসেফও কিন্তু এখানে এখানে কিন্তু একটা ব্যবসা করে। বোয়িং কেনার জন্য চুক্তিতে এই সরকারের সময় হলো যে নির্বাচনে পরাজিত দল কখনো কিন্তু নির্বাচনকে সুষ্ঠু হয়েছে বলে স্বীকার করে না। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় এর পক্ষে ছিল। এইভাবে কখনো প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এটা কিন্তু এবারই প্রথম। বাংলাদেশের সরকার ও প্রশাসন কিভাবে চলে, কেন বারবার বিতর্ক হয়, এসব নিয়ে আজ কথা বলবেন এমন একজন ব্যক্তি যিনি সরকারের শীর্ষ পর্যায়ে ছিলেন, আর ইমাম মজুমদার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আর ইমাম মজুমদার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারের কার্যক্রম নিয়ে এখন বেশ বিতর্ক চলছে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বেশ কিছু অভিযোগ করেছেন যে সরকারের ভিতরেও সরকার ছিল। আপনার অভিজ্ঞতা কি? ধন্যবাদ আপনাকে। জনাব তৌহিদ একজন সজ্জন ব্যক্তি এবং একজন জ্ঞানী ব্যক্তিও। তিনি আমার সাথে, উনি যখন পররাষ্ট্র সচিব ছিলেন তখন আমি মন্ত্রিপরিষদ সচিব, আমরা 2 দফায় কাজ করলাম। মানে তত্ত্বাবধায়ক সরকারের সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007-08। হ্যাঁ, তখন তত্ত্বাবধায়ক সরকার মূলত প্রথম তো ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে শুরু হয় আর কি ওই সময়। তো এখন 6 থেকে শুরু আর কি। তো জনাব তৌহিদের ক্ষুব্ধ হওয়ার মতো কিছু কারণ আছে। তার মধ্যে একটা জিনিস যেটা বলেছেন, সরকারের ভিতরে সরকার, এটা কিন্তু মানে এটা বলেছেন উনি একটা ইয়াকে কেন্দ্র করে, যে এখানে একটা ইয়া গ্রুপ কাজ করতো, যেটাকে ইনার গ্রুপ। হ্যাঁ, ইনার গ্রুপ কাজ করতো। তো এটা কিন্তু মনে হয় যে সব দেশের সব সরকারের মধ্যে থাকে। অন্তত পক্ষে আমাদের জানা, বিশেষ করে আমাদের নেবারিং কান্ট্রি আছে ইন্ডিয়া, ব্রিটেনও থাকে ইয়ে নিয়ে। তো আমাদের এখানে যেভাবে একদম স্ট্রাকচার্ড ফর্মে বসে পড়ছিল, যদিও এটা নিয়ে কোনো গেজেট নোটিফিকেশন হয় নাই বা কোনো ইয়া হয় নাই, এটা অন্যত্র এটা হয় না, এটা অনেক ইনফর্মাল ডিসকাশনের জন্য রাখা হয়। এখানে ওনারা ইনফর্মাল আলোচনা করতেন, তবে কারা করবেন সেটা নির্ধারিত থাকতো। এটা মঙ্গলবার দিন, যেটা তো জনাব তৌহিদ বলেছেন, মঙ্গলবার দিন দুপুরে দিয়ে হতো। তো সেটা সম্পর্কে এখানে অতটা ইয়া ছিল না, কিন্তু যেখানে সমস্যাটা সৃষ্টি হয় যে তারা আবার জনপ্রশাসন মন্ত্রণালয়, যেটা দায়িত্বে মূলত প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন, এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টা কেন্দ্রিক 3টা কমিটি করা হলো। এই কমিটিগুলিকে ওই মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ইত্যাদি বদলি সংক্রান্ত বিষয়ে দায়িত্ব দেওয়া হলো। এইটা কিন্তু গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কিন্তু রুলস অফ বিজনেস থেকে ডিপার্চার। ব্যক্তিগত আমার ধারণা, অভিজ্ঞতা থেকে যেটা বলছি আর কি, আমার লেখাপড়া থেকে। তা আমরা শপথ নিয়েছিলাম সংবিধান অনুসারে কাজ করার। সংবিধান অনুসারে যখন আমরা কাজ করব, সংবিধানই বলা আছে যে প্রজাতন্ত্রের কাজ কিভাবে, সরকারি কাজ কিভাবে হবে, এটা রাষ্ট্রপতি বিধি দ্বারা নির্ধারণ করবেন। সেই বিধিটাই রুলস অফ বিজনেস। তো রুলস অফ বিজনেস থেকে ডিপার্চার করাটা এটা ইয়ে হয় নাই। আর তৌহিদের যেটা বললাম যে এখানে মর্মবেদনার কারণ আছে যথেষ্ট, যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাকে কোথায় বদলি করা হবে, কি করা হবে না হবে, এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো প্রধান উপদেষ্টা দিবেন একটা লেভেলে, বিশেষ করে অ্যাম্বাসেডর লেভেল বা ইয়েতে। কিন্তু এমন কাউকে কাউকে নেওয়া হলো যাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর বা পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করার কোনো ধরনের অভিজ্ঞতাই ছিল না। আবার পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টার কোনো পরামর্শও নেওয়া হয়নি। কমিটি করতে সময় নেওয়া হয়নি, পরবর্তীতে মানে ওনাকে নিয়ে মিটিং করা হতো। আবার ঠিক তেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা করা হলো, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যপরিধি অনেক বড়, কিন্তু শুধুমাত্র পুলিশ বদলি নিয়ে এটা করা হলো। এটা কিন্তু ইয়ে হয় নাই। জনপ্রশাসন মন্ত্রণালয় একটা করা হয়েছিল, তো সেখানেও কিন্তু আপনার, যদিও ডক্টর সালেউদ্দিনেরা প্রধান ছিলেন, কিন্তু বাকি যারা সদস্য ছিল তারা কোনো জনপ্রশাসনের কোনো প্র্যাকটিশনার কেউ কোনো সময় ছিলেন না। তো এইগুলি আসলে রুলস অফ বিজনেস থেকে যেমন ডিপার্চার, এজ ওয়েল এজ এগুলি তেমন ভাবে ডেলিভার করতে পারে না, বিশৃঙ্খলা তৈরি করেছে। হ্যাঁ, বিশৃঙ্খলা তৈরি করেছে জনপ্রশাসন। এটা তো শেষ পর্যন্ত
উনি বাতিল করতে বাধ্য হলেন। আপনি তো জনপ্রশাসনের দায়িত্বে আমি ছিলেন। জনপ্রশাসনের দায়িত্বে ছিলাম না কখনো, এটা ভুল ধারণা করা হয়। আমি প্রধান উপদেষ্টা সর্বপ্রথম যখন আমাকে আগস্টের 12 তারিখে ডেকে পাঠালেন, উনি আমাকে ওই দিন থেকে কাজ শুরু করতে বললেন যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন কয়েকদিন পরে হবে, তখন উপদেষ্টা করে নেওয়া হবে, এখন আজকে থেকে শুরু করে দাও। কারণ প্রকৃতপক্ষে এইবারের সরকার পরিবর্তনটা একটা বিশেষ প্রেক্ষিত আছে, এটা আপনারা জানেন। এটা কিন্তু আমরা এখন যখন আমরা সমালোচনা করি তখন কিন্তু বিবেচনায় নেই না। এবারে কিন্তু রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর টোটাল স্ট্রাকচারটা ভেঙে পড়েছিল। কারণ পুলিশ তার কাজ ছেড়ে চলে আসছিল। পুলিশ কিন্তু অনেক পুলিশ স্টেশন পোড়ায় দেওয়া হয়, অনেক নিয়ে হতাহত হয়। ঠিক তেমন অনেক সেক্রেটারি পালিয়ে বেড়াচ্ছিল, কেউ বিদেশে চলে গেছিল, কেউ দেশের ভিতরে পালিয়ে বেড়াচ্ছিল। তো এইটাকে এই স্ক্র্যাপ থেকে গড়ে তোলা একটা কঠিন কাজ ছিল। শৃঙ্খলায় নিয়ে আসা। এইটাকে এই দায়িত্বটা সুতরাং আমাকে এটা পালন করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। এটা ছাড়াও আমি প্রধান উপদেষ্টার অধীনে যে মন্ত্রণালয়গুলি আছেন, অ্যাজ ওয়েল এজ বাকি যে মন্ত্রণালয়গুলি থেকে যে ফাইলপত্রগুলি আসতো, এগুলি নিষ্পত্তিতে আমি প্রধান উপদেষ্টাকে সহায়তা করতাম। আমার টোটাল ওই অফিসে অবস্থান ছিল 89 ডেজ। এর মধ্যে উনি আমার সাথে শুরুতেই কথা বলেছিলেন যে আমাকে একটা মন্ত্রণালয় দেবেন। আমি বারবার যখন দেখতে লাগলাম যে ওইটাতে এই জনপ্রশাসন গঠিত বিষয়ই মনে হচ্ছে সবাই এটা জানেন এবং সবাই এটা বোঝেন, কিন্তু এটা কিন্তু জিনিসটা কিন্তু সোজা না। আমাদের সার্ভিস ডেলিভারি পয়েন্ট কিন্তু জেলা এবং উপজেলা। জেলা এবং উপজেলা কিভাবে চলছে এটা সম্পর্কে ধারণা কিন্তু আমাদের অনেকেরই নাই, কিন্তু তারাও কিন্তু সমস্ত উপদেশ দিতে থাকলেন এইভাবে সব ডিসিদেরকে উইথড্র করতে হবে। সেটা করা হলো না। ধরে নিলাম যে ডিসিদের উইথড্র করার মতো একটা সরকার চলে গেছে এবং সেই সরকারের সাথে তাদের ভূমিকাটা বিতর্কিত ছিল, উইথড্র করতে হবে। আবার সব সচিবকে বাদ দিয়ে আবার সব নতুনভাবে সচিব নিতে হবে। এটার ক্ষেত্রতে আমার কিন্তু বড় রকম আপত্তি ছিল যে এটা কিন্তু সবাইকে বাদ দেওয়ার মতো কাজ তারা করেনি। শেষ পর্যন্ত সবাইকে বাদ দেওয়া হয় না, এখনো কিন্তু অনেকে কর্মরত আছেন, এখনো কর্মরত আছেন। এবারে 2-3 জনকে বদলি করা হয়েছিল, এটা সম্পর্কে আবার তীব্র আপত্তি ওঠে, মন্ত্রিপরিষদ থেকে আপত্তি ওঠার পর সেই বদলির আদেশটা হয়ে যায়। তো সুতরাং আপনি প্রশাসন থেকে তো খাদ্য মন্ত্রণালয়ে গেলেন এবং আমি ভূমি খাদ্য মন্ত্রণালয়ে গেলেন, পরে ভূমি ওখানে কোনো হস্তক্ষেপ করেছেন? না, আমি কৃতজ্ঞ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং অন্য যারা ছিলেন, তারা খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের কাজ সংক্রান্ত বিষয়ে কখনো কোনো হস্তক্ষেপ করেন। আপনি খাদ্য মন্ত্রণালয়ে যখন গেলেন তখন তো একটা নাজুক অবস্থায় ছিল, পরে এবং নাজুক অবস্থা শুধু তা না, এর আগে একটা দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ভয়াবহ বন্যায় ব্যাপক ফসল হানি হয় এবং কৃষি মন্ত্রণালয় ফোরকাস্ট করেছিল 10 লাখ টন চালের ঘাটতি হবে। তো সেক্ষেত্রে এটা আমি যাওয়ার পরে যেটা দেখলাম যে স্টক যেটা আছে আর কি ডিপ্লেটিং ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। তারপরে বন্যাজনিত কারণে ভিজিএফটি যে অনেক বাড়াই দিতে হয়েছে, তখন প্রথম কাজ হয়ে দাঁড়ালো আমাকে এটা সংগ্রহ করা। এবং সংগ্রহ করার জন্য তো তখন আভ্যন্তরীণ সংগ্রহের সুযোগ ছিল না, সামান্য ছিল দেশের উত্তরাঞ্চলের বড় ফসলটা ভালো হয়েছিল, ওটাতে কিছু করা হলো, অ্যাজ ওয়েল এজ ইম্পোর্ট করা হলো এবং ইম্পোর্ট করা হলো মানে ইন্ডিয়া সব বিভিন্ন দেশ থেকে। তো ইন্ডিয়া থেকে আনাটাই সুবিধা ছিল, দামেও কম পড়তো, যেহেতু নেবারিং কান্ট্রি সময়ও কম লাগতো। এছাড়াও আমরা তখন মিয়ানমার, ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে কিছু পরিমাণ চাল আমরা এনেছিলাম। প্লাস গম আমরা সবসময় কিন্তু আমাদের টোটাল চাহিদা 70 লাখ টন গমের দেশে, এবং গভর্নমেন্টের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা, এর মাধ্যমে 7 লাখ টন গম দরকার হয়। আমাদের দেশে গম টোটাল প্রোডাকশন হয় 10 লাখ টন। সুতরাং আমাদের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম পুরো গমটাই কিন্তু ইম্পোর্ট করা হয়। তো সেই গমটাও কিন্তু তখন আবার ইম্পোর্ট করতে হয়, কিনতে হয় যে করে। তো এই কাজগুলি একটা ভয়াবহ চ্যালেঞ্জের মাধ্যমে গিয়ে পড়ি, কিন্তু এটা আমি মনে করি আমি আল্লাহর রহমত মনে করি। এবং অ্যাজ ওয়েল এজ প্রধান উপদেষ্টা সহ অন্য সকল উপদেষ্টা বা অর্থ উপদেষ্টা তো অবশ্যই এখানে আসবে, আমাকে সাপোর্ট দিয়েছেন এবং কেউ কোনো রকম হস্তক্ষেপ করেননি। আচ্ছা, আবার আসে যে অন্তর্বর্তী সরকার, একটা রাজনৈতিক সরকার পরিচালনার একটা ধরন পদ্ধতি আছে, আপনি প্রশাসনের ভেতর থেকে জেনেছেন। আর সেটি হচ্ছে যে সাধারণত সরকার প্রধানই সব সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তার জানাশোনা, তার অভিজ্ঞতা এবং তিনি যাদের পরামর্শ নেয়ার কথা নেয়ার প্রয়োজন মনে করেন তাদের পরামর্শ নেন। কিন্তু অন্তর্বর্তী সরকার এখন যিনি প্রধান হয়েছেন তিনিও একটা পরিস্থিতির কারণে এই দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই সরকারটা পরিচালনা করতে সরকারের তো যে বিশাল কর্মভার, সেটা কিভাবে অন্তর্বর্তী সরকার কিভাবে কার্যক্রমটা পরিচালনা করেছে? এখন আমি এক্ষেত্রে যেটা বলবো,
এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরিচালনা। কারণ রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের যিনি প্রধান থাকেন, নেতা থাকেন, উনি জেনারেলি সরকার প্রধান হন এবং উনি ওনার চয়েস মোটামুটি এক ঘরানার লোক, এক ইয়ার লোক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ডিসিপ্লিন থেকে লোকজন থেকে পিক আপ করা হয়। সুতরাং এখানে টিম বিল্ডিংটা খুব একটা কঠিন ব্যাপার। আমি বিশেষ করে এবারে যেটা দেখা গেছে আর কি, এটা খুব একটা কঠিন ব্যাপার, খুব ভয়াবহ চ্যালেঞ্জিং ব্যাপার এবং শেষ পর্যন্ত এটা মানে রাজনৈতিক সরকারের মতো টিম বিল্ডিং হয়েছে এটা দাবি করা যাবে না। তা সত্ত্বেও উপদেষ্টারা রেসপেক্টিভ মন্ত্রণালয়ে কাজ করেছেন। আবার কেউ ছিলেন অন্য মন্ত্রণালয়ে ব্যাপারে বেশি খবরদারি করতেন। হ্যাঁ, অন্য মন্ত্রণালয়ে বেশি উৎসাহ ছিল নিজের মন্ত্রণালয় ছাড়া। এই প্রবণতাটা আমাদের কাউকে একটু বেদনা হয়তো করতো, ব্যথিত করেছে। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে একটা সময় আপনি তো বলছেন যে বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসার কারণে একটা তো সমস্যা হয়েছে, কিন্তু এর মধ্যে আবার অনেকে তো একেবারেই অনভিজ্ঞ ছিল, যেমন ছাত্র নেতৃত্ব থেকে যে আসা ৩ জন, তারপর আরো কারো ব্যাপার স্বাস্থ্য উপদেষ্টা, এবং আরো ২-১ জনের কথা শোনা যাচ্ছে যে তারা কখনোই প্রশাসনে কাজ করেননি, কিন্তু তাহলে তাদেরকে এই গুরুদায়িত্ব দেওয়া হলো কি করে? এখন আমি একটা কথা বলবো কি, এখানে যারা সরকারে আসেন, এখনো যারা রাজনৈতিক সরকারও যারা মন্ত্রী হিসেবে আসছেন, তারা কখনো কিন্তু আসলে এভাবে সরকার পরিচালনা করে আসেন নাই, বা প্রস্তুতিও নেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু এটা সরকার পরিচালনা করে আসতে হবে তা না। কিন্তু আমি যেটা মনে করি কিন্তু নিজ ক্ষেত্রে তার প্রায় সকলেই সফল ব্যক্তিত্ব। যেমন ছাত্র যাদের কথা বলছেন, তাদের ব্যাপারে আমি একটা জিনিস বলবো, তারা আপনার একটা বিশাল ছাত্র আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনটা সফল হয়েছে। সুতরাং তারা সরকারে অংশগ্রহণের ক্ষেত্রে মন্ত্রণালয় কার কোনটা হওয়া উচিত ছিল সে সম্পর্কে আমি মানে বিতর্কে যাব না, কিন্তু সরকারে অংশগ্রহণ সংক্রান্ত ব্যাপারে তাদের যে ইচ্ছা বা প্রধান উপদেষ্টা যে এটা কি তাদের আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টার এটা আগ্রহ? বোথ সাইডই গেছিল। প্রধান উপদেষ্টাও তাদেরকে নিতে চেয়েছিলাম, তারও আগ্রহী ছিল, দুটাই আর কি। এটাকে আমি অযৌক্তিক মনে করি যে সঙ্গত ছিল। তারা নিজ ক্ষেত্রে তারা সফল। তারা যেমন একদিক দিয়ে যেমন আমি দাবি করি যে আমি প্র্যাকটিশনার ছিলাম ফিল্ড মাঠ প্রশাসন থেকে আরম্ভ করে সচিবালয় পর্যন্ত, ঠিক তেমনভাবে তার ক্ষেত্রে সফল ছিল। তো এখানে যারা আসছেন সরকারে তারা কিন্তু নিজ ক্ষেত্রে প্রত্যেকে সফল ছিলেন। তো এখানে পারফর্ম করতে যেয়ে কেউ কিন্তু এখানে ঠিকমতো পারফর্ম করতে পারেন না, এটাকে আমি অস্বীকার করব না। এই সম্পর্কে তাদের জবাবটা তারা দেবেন, কেন তারা পারফর্ম করতে পারেন না। আমি সম্পর্কে তাদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলবো না। মানে আজকেরই পত্রিকায় একটি খবর আছে, পত্রিকায় তো না, আজকে পত্রিকা তো বের হয়নি, অনলাইনে। আর সেটি হচ্ছে যে কুমিল্লার জেলা প্রশাসক তিনি অভিযোগ করেছেন সাবেক এক উপদেষ্টা এবং এনসিপির এক নেতার বিরুদ্ধে যে তারা ২টি উপজেলার জন্য ১৫ কোটি এবং ১০ কোটি, এই ২৫ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। মানে এভাবে কি নিতে পারেন? না, এটা এখন ক্ষমতা যদি এভাবে করা হয়, তখন যিনি জেলা পরিষদ তো লোকাল গভর্নমেন্ট ডিভিশনের অধীনে, লোকাল গভর্নমেন্ট ডিভিশনের দায়িত্ব যে উপদেষ্টা ছিলেন উনি ওনার উপজেলার জন্য এটা নিয়েছেন বলা হয়েছে। আমি মনে করি যে এটা আসলে কিন্তু অনৈতিক কিভাবে নেওয়া আর কি, বিশেষ কিছুর জন্য। আচ্ছা, একটা হচ্ছে যে এই যে আপনি অনভিজ্ঞ উপদেষ্টা যে যারা পেলাম, যারা ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে সফল হয়েছে কিন্তু প্রশাসনিক কাজে তো তাদের অভিজ্ঞতা ছিল না, তারা কি আপনাদের মতো যারা প্রবীণ উপদেষ্টা এই পরিষদে ছিলেন তাদের সহায়তা বা তাদের পরামর্শ নিয়েছেন, কখনো জানতে চেয়েছেন? এখানে তাদের কার্যক্ষেত্রে কোনো সহায়তার জন্য এটাকে আমাকে কখনো বলা হয়নি। অন্যদের থেকে নিয়েছেন কিনা সেটা সম্পর্কে আমি ওয়াকিবহাল না। তবে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু সবটাই করতেন, উনি নিশ্চয়ই ওনার নির্দেশনা নিশ্চয়ই তারা নিয়েছেন। তবে এইসব ব্যাপার কিন্তু আমি মনে করি না যে এই জাতীয় টাকা নেওয়ার ব্যাপারে ওনার থেকে জিজ্ঞেস করে এটা করা হয়েছে বলে আমি মনে করি না। আপনি এর আগে আরেকটি মানে অরাজনৈতিক সরকার, ওইটাও অস্বাভাবিক সরকার, অরাজনৈতিক এবং অস্বাভাবিক সরকার, আর সেই সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকার ২০০৭-৮-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের প্রশাসনের শীর্ষ পদে ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তখনকার সরকার পরিচালনা সেটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, আর এখানে তো আপনি শরিক ছিলেন। এই দুটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে কি, প্রেক্ষাপটটাই ভিন্ন। এর আগে
বাংলাদেশের সরকার যত পরিবর্তন হয়েছে, আমি তো সরকারের ভিতরেই ছিলাম প্রথম শুরুর দিকে নিচের পদে ছিলাম, পরে ক্রমান্বয়ে উপরের দিকে উঠেছি। এইভাবে কখনো প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এটা কিন্তু এবারই প্রথম। এমনকি ইমিডিয়েট আগে যেটার সাথে আমার সংশ্লিষ্টতার কথা বলতেছেন, যখন আমি মন্ত্রিপরিষদ সচিব ছিলাম, আমি মন্ত্রিপরিষদ সচিব নিযুক্ত হই 6ই ডিসেম্বর, আর 30 অক্টোবর আমি ছিলাম মুখ্য সচিব। তাই আমি 2 দায়িত্বই কিন্তু আমি সময় পালন করি। তো তখন প্রধান উপদেষ্টা ছিলেন রাষ্ট্রপতি স্বয়ং। তো তখন অথবা 1/11 যে একটা আসলো, তখন ইমার্জেন্সি জারি করা হলো বা করা হলো, তখন কিন্তু রাষ্ট্রীয় প্রশাসন কিন্তু এজ ইট ইজ কাজ করেছে। সুতরাং যিনি দায়িত্ব নিয়েছেন বা যারা দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু সেখানেই কিছু কসমেটিক চেঞ্জ করে তারা রাষ্ট্র পরিচালনা করছে। এবারে কিন্তু এই ব্যাপারটা এরকম ছিল না। এবার কিন্তু টোটাল ভেঙে পড়েছিল। সমন্বয়ের কথাটা যদি বলি, তখন যেটি ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকারটি ছিল আর পরবর্তীকালে আপনারা যে সরকার ছিলেন, দুটোর মধ্যে কাজের ক্ষেত্রে কিরকম পার্থক্য দেখেন? আমি যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি ছিলাম, সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলাম বলতে হবে, ওইটা মানে যথেষ্ট অর্গানাইজ ছিল বলে আমার কাছে মনে হয়। এটা যথেষ্ট অর্গানাইজ ছিল বলে আমার কাছে মনে হয়, সংগঠিত এবং পরিকল্পিত। হয়তোবা সংখ্যা কম ছিল, 10 জন নিয়ে পরে 5 জন স্পেশালিস্ট হিসেবে অ্যাড করা হয়। এটা 1 বছর পরে কিন্তু এবারে তো সংখ্যাটার কোনো লিমিট ছিল না। তারপরে আপনার শপথ নেন নাই এই ধরনের উপদেষ্টা তো ছিল, যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু শপথ নেন নাই, সংবিধানের অধীনে উনি শপথ নেন নাই। তা উনি কিন্তু মন্ত্রিপরিষদ মিটিংয়ে, উপদেষ্টা পরিষদ মিটিংয়েও কিন্তু শেষের দিকে উপস্থিত থাকতেন, তবে উনি কিন্তু আবার সব আলোচনায় অংশগ্রহণ করতেন এমনও না। আচ্ছা, আবার আসি যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টার কথায়। তিনি যে বলেছেন যে সরকারের ভিতরে সরকার ছিল, কিচেন ক্যাবিনেট। এখন এই কিচেন ক্যাবিনেটের কাজটা কি ছিল? কিচেন ক্যাবিনেটের কাজ এটা কি নির্বাচন মানে সরকারের রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত, না সরকার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে? আমি যেটা ফিল করেছি, আমি ধরেন এটা সূচনার দিকে একটা মিটিং আমি ছিলাম, এরপরে আর আমাকে কখনো ডাকা হয়নি। তা আমার কাছে যেটা মনে হয়েছে, তার মানে আপনাকে একটা মিটিং এ ডাকছে এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টাকেও একটা মিটিং এ ডাকছে, প্রতীকী? না, প্রতীকী না, আমারটা সূচনাতে আমি ছিলাম, কিন্তু আমি কিছু ক্ষেত্রে ধরেন একটু যে সরকার পরিচালনার ব্যবস্থা সম্পর্কে আমার কিছু ভিন্ন মত ছিল। তখন একটা আমি খোলাখুলি ভাবে বলি, যেমন সবাইকে হ্যান্ডকাপ লাগিয়ে নেওয়া। আমি এটা বলেছি যে আমার দীর্ঘদিনের ম্যাজিস্ট্রেসির অভিজ্ঞতা যেটা বলে, পুলিশ রেগুলেশনে কোনো গ্রেপ্তারকৃত আসামিকে, যে কোনো গ্রেপ্তারকৃত আসামিকে হ্যান্ডকাপ লাগাই নেওয়া নিয়ম আবশ্যকতা নাই। এটা হ্যান্ডকাপ লাগানো হবে ডেঞ্জারাস আসামি যারা এবং যারা পালায় যাওয়ার আশঙ্কা আছে এই ধরনের। আমি বক্তব্যটা দিয়েছিলাম দেশের সংস্কৃতি অঙ্গনের অত্যন্ত কৃতিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, তিনি পরবর্তীকালে মন্ত্রী ছিলেন, আবার এমপিও ছিলেন। তিনি এক বা একাধিক মামলায় উনি অ্যারেস্ট হয়েছিলেন। আমি বলছি অ্যারেস্ট হতে পারে, ওনাকে হ্যান্ডকাপ লাগানো হবে কেন? উনি তো বয়সে আমাদের চেয়ে বড়, তো হ্যান্ডকাপ লাগানোর কোনো আবশ্যকতা নেই। তো এই জাতীয় কিছু শুধু তিনি না, আপনি সম্ভবত আসাদুজ্জামান নূরের কথা বলেছেন। আচ্ছা, যে কোনো একজন, কিন্তু আরো তো অনেক মন্ত্রী যারা একাধিক সরকারে মন্ত্রী ছিলেন, রাজনৈতিক নেতা হিসেবে অনেক প্রতিষ্ঠিত ছিলেন। আমাদের দেশে শুধু এই সরকার করেছে তা না, অনেক আগে থেকে আমরা কালচারটা খুব পুয়ার করে ফেলেছি। রাজনৈতিক নেতৃত্বকে আগের থেকে কিন্তু মানে কখনো করার পরে বড় রাজনৈতিক নেতাদেরকে, পাকিস্তানের সময়কালেও কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ লাগাই নেওয়া হতো না, তাদেরকে এসে পুলিশ আসতো, এসে বলতো স্যার আপনাকে থানায় যেতে হবে, বলছেন। এটা কিন্তু আগেও ছিল। এবং পুলিশ বাড়িতে আসলে রাতে গ্রেপ্তার করতেন না, সূর্যোদয়ের পরে বাড়ি থেকে নিয়ে যেতেন। তাই হতো। কিন্তু এই কালচারটা এটাকে আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, কিন্তু এটা কোনো কাজ হয়নি। আচ্ছা, রাজনৈতিক বিষয়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে, পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ ছিল কিনা? না, মতভেদ তো যে কোনো কিছুই থাকতে পারে, আপনার সাথে আমার মতভেদ থাকতে পারে, এটা কথা না। থাকলেও কিন্তু আমি মনে করবো যে এই বর্তমানে একটা ফ্রেজাইল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই অবস্থার মধ্যে কিন্তু একটা সফল নির্বাচন এই সরকার নির্বাচন করেছে না। আমরা এই যে নির্বাচনটার বিষয়ে, নির্বাচনটা কবে হবে, এটা প্রধান উপদেষ্টার বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতেও কিন্তু নানা মত ছিল যে
18 মাসের মধ্যে বা 2 বছরের মধ্যে আবার আমরা সংবাদ মাধ্যমে জেনেছি কোনো উপদেষ্টা বলেছেন যে 29-এর আগে নির্বাচন নয়, 24-এ নির্বাচন হয়েছে, 29-এ নির্বাচন হবে। এই আপনি ভিতরের একজন মানুষ হিসেবে যদি বলেন যে এখন আমরা বেশ কিছু মানুষ ছিলাম, আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় এর পক্ষে ছিল। উপদেষ্টা পরিষদের, হ্যাঁ, উপদেষ্টা পরিষদে, এবং কিন্তু সবাই ছিলেন না হ্যাঁ, পক্ষে। এতে সকলে হয়তো তেমন ভাবে ছিলেন না, না থাকলেও তো প্রধান উপদেষ্টা কিন্তু কমিটেড ছিলেন। প্রধান এই ব্যাপারে কিন্তু আমি ওনার প্রশংসা করব, উনি কিন্তু কমিটেড ছিলেন। যদিও একটা ভেরিয়েবল টাইম নিয়ে উনি কথা বলতেছিলেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবেন যে কথাটা বললেন, এই ব্যাপারে কিন্তু উনি আমাদেরকে ডেকে ঘোষণাই দিলেন, এবং আমরা কিন্তু ওনাকে সাধুবাদ দিলাম, এবং সেইটাকে উনি স্টিক করতে পেরেছেন। আর সেটি করেছেন, এবং আপনি যেটা বললেন যে এই সরকারের অন্তত একটি যদি ভালো কাজ হয় সেটা হলো নির্বাচনটি করতে পেরেছে, এবং সেটা আপনাদের অন্যতম লক্ষ্যও ছিল। কিন্তু এই নির্বাচন নিয়েও তো আবার বিতর্ক আছে। যেমন এখন যারা বিরোধী দল তারা বলছে যে নির্বাচনের আগেই উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা বিএনপির সাথে একটা সমঝোতা করে আসছেন লন্ডনে। এই লন্ডন বৈঠক সম্পর্কে কিছু জানতেন আপনারা? আসলে মানে লন্ডনে উনি গিয়েছেন, এবং ওইখানে আপনার আজকে যিনি প্রধানমন্ত্রী ওনার সাথে একটা বৈঠক হতে পারে এই ধরনের কথা শুনেছিলাম। তবে এখানে উনি আসার পরে উনি ব্রিফ করেছেন, ওনার সাথে বৈঠক হয়েছে, কিন্তু তার সাথে এটা সমঝোতা বা এটাতে নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়েছে বলে আমি এমন মনে করি না। আমাদের একটু দুর্ভাগ্য হচ্ছে আরেকটা পুরো রাজনৈতিক কালচার, যে নির্বাচনে পরাজিত দল কখনো কিন্তু নির্বাচনকে সুস্থ হয়েছে বলে স্বীকার করে না। অতীতেও করেনি, এবারও করছে না। কিন্তু ওই বৈঠক নিয়ে পরবর্তীকালে আপনাদের মধ্যে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে? আমাদেরকে প্রধান উপদেষ্টা ব্রিফ করেছেন। আমরা সাধুবাদ জানিয়েছি সবাই। হ্যাঁ, মানে এ নিয়ে কোনো দ্বিমত ছিল না? না, কোনো ভিন্নমত হয়নি। আচ্ছা, উপদেষ্টা পরিষদের যে কথাটি বললাম যে কেউ চেয়েছিলেন, আপনিও বলছিলেন যে কেউ চাইতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়ে নির্বাচন চেয়েছিলেন যে নির্বাচন হয়ে যাক, যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি, আমরা চেয়েছিলাম এটা। আর উপদেষ্টা পরিষদে ছিলেন, পরবর্তীকালে নতুন রাজনৈতিক দল করেছেন, এবং কেউ আবার রাজনৈতিক দল করেননি। সুতরাং এটা নিয়ে কোনো রকম আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে? না, রাজনৈতিক দল যারা করেছেন তারা মানে নির্বাচনের তারা অংশগ্রহণ করলেন, নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে তারা চলে যাবে, এই জিনিসটা আমাদেরকে জানানো হয়েছে। না, একজন তো বেশ আগে পদত্যাগ করেছেন, যেমন সাবেক তথ্য উপদেষ্টা এবং নাহিদ ইসলাম। বাকি দুজনের নির্বাচন তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেছেন। জি, বাকি দুইজনও। কিন্তু একজন, তার মধ্যে অবশ্য দুজনে কেউ নির্বাচনে অংশ নেননি শেষ পর্যন্ত, কিন্তু নেয়ার কথা ছিল। কিন্তু এই যে কথাটি আছে যে কিচেন ক্যাবিনেট, মানে তাহলে এই যে ছোট বড় একটা পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে আবার 4-5 জন 7 জনকে নিয়ে যে বলয়, তাদের কাজটা কি ছিল? না, তাদের কাজটা একটু আমি কথা বলেছিও যে তারা ধরুন আর কাকে উপদেষ্টা নেওয়া হবে, কাকে কোন দপ্তর দেয়া হবে, এই জাতীয় কাজও ক্ষেত্রে বেশি করতেন বলে আমি শুনেছি। এজ ওয়েল এজ আপনার টোটালি এটা কিন্তু আসলে একেবারে আনকমন ব্যাপার না, আমাদের দেশেও এটা ইয়েতে আছে। এমনকি কোনো মন্ত্রীকে কিছু না জানিয়ে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু পৃথিবীতে, আমি 2টা ঘটনা আপনাকে বলি। প্রথম, পোখরানে ইন্ডিয়া যখন নিউক্লিয়ার এক্সপ্লোশন করে, ইন্দিরা গান্ধী কিন্তু কোনো মন্ত্রীকে জানাননি, এরপরে উনি মন্ত্রিসভা মিটিং রাখছেন, এরপরে উনি পার্লামেন্টকে জানাচ্ছেন। ঠিক তেমন ভাবে আপনার মার্গারেট থ্যাচার যখন ফকল্যান্ডে যখন যুদ্ধের জন্য নেভিকে মার্চ করতে গিয়ে করে, উনি শুধুমাত্র 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বাকিংহাম প্যালেসে আসলেন কুইনকে অ্যাপ্রাইজ করার জন্য। উদ্দেশ্যে কিন্তু এটা এস্টাবলিশ পলিটিক্যাল কালচার যে ক্রাউনকে ইনফর্ম রাখা আর কি। উনি মিনিট 10 মিটিং করলেন, এরপরে উনি ঘোষণা দিলেন যে উনি নেভিকে মার্চ করতে, ফকল্যান্ডে মার্চ করতে অর্ডার দিয়েছেন। বিকেলে পার্লামেন্টে ঘোষণা করলেন, সবাই হাত চাপড়ে তারা করলেন, অভিনন্দন জানালো। তো এখানে সমস্ত কিছু সবকিছু সবাইকে জানে সবসময় হয় এমন না। এটা ঠিক। আপনার দায়িত্ব ছাড়ার কয়েকদিন আগে, মাত্র নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো, এই চুক্তি সম্পর্কে আপনারা জানতেন আগে?
না, চুক্তিটা সম্পর্কে বা আমি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে? চুক্তিটা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে আমার মনে হচ্ছে না, পড়ছে না। মনে হয় ইন টোটালিটি চুক্তিটা ইয়ে হয়নি। তবে চুক্তিটা করার আগে সূচনাতে একটা অংশ বিশেষের সাথে এটার সাথে আমি সংশ্লিষ্টতা ছিল আমি বলি। তো সর্বপ্রথম ইয়ে হয় যে ট্রেড গ্যাপ কমাইতে হবে, অথবা 35% ট্যারিফ করে দিয়েছিল আমাদের এক্সপোর্টের উপরে। আমাদের গার্মেন্টস লবি ভয়ানক আতঙ্কিত হয়ে ওঠে এবং তারা সরকারের উপরে একদম চাপই সৃষ্টি করে যে এটা তোমরা যদি একটা ইয়ে না করো। তখন আমাদের বাণিজ্য উপদেষ্টা ওইখানে আসা যাওয়া করেন, আসার পরে আমাদেরকে এটা অবগত করেন যে আমরা যদি ওই দেশ থেকে কিছু পরিমাণ জিনিসপত্র না কিনি তাহলে ইয়ে হবে না। তখন কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয় ওইখান থেকে আমাদের ওই যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে গমটা আমদানি করতে হয়, আমরা সেই গমটা আমরা কিনবো এই বছরে যুক্তরাষ্ট্র থেকে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে আমরা এটা কিনবো। তো যুক্তরাষ্ট্রের গমটা অ্যাপারেন্টলি যেহেতু আপনার ট্যারিফ বেশি, ফেয়ার বেশি, আপনার মানে জাহাজের ভাড়া বেশি, দূরত্ব বেশি, এই জন্য দামটা একটু বেশি পড়ে, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো। তো তখন কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এখানে যতগুলি প্রসেস আছে, যেমন বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে অফিসিয়ালি চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়কে, এখান থেকে যদি না কিনা হয় তাহলে ইয়ে হবে, তোমরা এখান থেকে কিনো। তারপরে আমি ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে গেছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি হেডের মানে আপনাদের নির্দেশনা দিয়েছে, মতামত চাইনি? না, মতামত এটা আলোচনা করে হয়েছিল। আমি না হলেও সচিব পর্যায়ে, আমার খাদ্য সচিব ছিল, বলা হয়েছে এটা আনা প্রয়োজন দেখা দিচ্ছে এই ইয়াতে আর কি, এই ইয়াতে শুধু এটা গমের ব্যাপারে, বাকিটা বলতে পারবো না। আর বাণিজ্য চুক্তি, যেটা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন তো আমি দেখতেছি বাণিজ্য চুক্তি হওয়ার পরে এই সরকারের সময় বোয়িং কেনার জন্য চুক্তিতে এই সরকারের সময় হলো। তো এটা কেউ এটা বলা হয় বাণিজ্য চুক্তিতে বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রী এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার একটা অগ্রণী ভূমিকা ছিল। উনি যেহেতু উনি স্টেট ডিপার্টমেন্টের সাথে ফ্যামিলিয়ার ছিলেন, এই ক্ষেত্রটাতে ওনার একটা ইয়ে ছিল, ওই যে আপনাদের ট্যারিফ কমানোটা আমাদের পণ্যের, আমাদের যুক্তরাষ্ট্রের সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি গার্মেন্টস কিন্তু যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এটাও আমাদের একটা বিবেচনার বিষয়। কিন্তু এখন যে সমস্যাটি হলো, যুক্তরাষ্ট্রের চুক্তির পরে এখন ইউরোপীয় ইউনিয়নও কিন্তু চাপ দিচ্ছে যে আমাদের সঙ্গে এরকম মানে কি বলে পাল্টা যে বা পণ্য নেয়ার চুক্তি করতে হবে। অর্থাৎ আমরা তোমাদের থেকে পণ্য নেই, তোমরাও আমাদের থেকে বেশি পণ্য নিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন যদি দেশগুলি যোগ করা হয় তাহলে কিন্তু ইউএসএ থেকে বেশি পরিমাণ পণ্য কিন্তু গার্মেন্টস পণ্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নে যাচ্ছে, সব দেশগুলো মিলে। হ্যাঁ, সেটা আবার একটা বিপদে পড়তে পারে কিনা বাংলাদেশ? না, বিপদে না, ওইটা ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের ইম্পোর্ট তো আছে, তার মধ্যে আরো বাড়াইতে হবে এখানে ইয়ে করে আর কি। এগুলি ব্যালেন্স করতে হবে, সরকারকে ব্যালেন্স করতে হবে, অ্যাজ ওয়েল এজ আমেরিকার এটাও ব্যালেন্স হয়ে যাবে সমস্ত। আপনি উপদেষ্টা পরিষদে একজন সদস্য ছিলেন, এই পুরো সময়টা যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটলো, এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে, বা এটা সম্পর্ক উন্নয়ন করা বা কিভাবে স্থিতিশীল রাখার? না, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রটাতে আমাদের তো সবসময় পরামর্শ ছিল, প্রধান উপদেষ্টাও কিন্তু কখনো কোনো ভারত বিরোধী বা কোনো দেশ বিরোধী বক্তব্য কখনো উনি দিতেন না। কিন্তু উনি যেটা চাইতেন যে মর্যাদার সাথে সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের একটা ডিগনিটি থাকবে বাংলাদেশ হিসেবে, এটা উনি চাইতেন, আমরাও এটা চাইতাম, বেশি কিছু না। আর ভারতের সাথে টানাপোড়েনের ব্যাপারটা যেমন এখন পর্যন্ত কিন্তু ব্যাপারটা চলছে, এখন পর্যন্ত হচ্ছে না। যেমন আমরা কিন্তু ভিসার খুলে দিয়েছি, ওটা আপনারাই খুলে দিয়েছেন? এটা কিন্তু এর আগে মানে আমরা আপনারাই খুলে দিয়েছেন? হ্যাঁ, খুলে দিয়েছে, কিন্তু তারা কিন্তু এখন এটা কিন্তু করে নেই। তারা কিন্তু সাধারণ পর্যটন ভিসা খুলে ভিসা করে নেই। তবে বাণিজ্য খুব কমেনি, মানে তাদের রপ্তানি কমেনি? না, রপ্তানি কমে, আমদানি কমেছে। বাংলাদেশ থেকে যে আমদানি করতো সেটা কমেছে। আমরা তো ধরেন রপ্তানি, যেমন আমদানির ব্যাপারে বেসরকারি পর্যায়ে চাল আমদানি, যেটা সরকারিটা তো এমনি ইন্টারন্যাশনাল বিডিং এর মাধ্যমে হয়, সেখানেও কিন্তু সোর্স হিসেবে মোস্টলি কিন্তু ইন্ডিয়াই আসে, যেহেতু সস্তা পড়ে। ঠিক তেমন ভাবে আপনার বেসরকারি আমদানি কিন্তু আমরা খুলে দেই যখন মার্কেটে চালের দাম একটু বাড়ার টেন্ডেন্সি থাকে, তো তখনও কিন্তু ইন্ডিয়া থেকে চালটা বেশি আসে, যেহেতু দ্রুত আসতে পারে, তুলনামূলকভাবে কম খরচে আসতে পারে, এই জন্য। আপনি তো প্রথম দিকে প্রশাসনের এক ধরনের প্রধান উপদেষ্টাকে সহায়তা করেছেন, প্রশাসন যেহেতু ভেঙে পড়া প্রশাসনকে সাজানোর, আর সেখানে তো বেশ চাপ ছিল নানা মহল থেকেই, বেশ করে সেটা কিভাবে আপনি মোকাবেলা করেছেন? না, চাপ ছিল, আমি তো বললাম তো, এখানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বললাম তো, প্র্যাকটিশনার না হয়ে
যে কিভাবে এই ইউনিটগুলি ফাংশন করে এই সম্বন্ধে প্র্যাকটিশনার না হয়েও সকলেই বিভিন্ন ব্যাপারে মতামত দিতেছিল। বিশেষ করে কিছু উপদেষ্টা ছিলেন যে ওনারা এখানে সচিব দিতে হইলে বা ওনাকে ডিজি দিতে হইলে ওনাকে জিজ্ঞেস করে দিতে হবে। এটা কিন্তু আসলে ইম্পসিবল ব্যাপার, সকল ক্ষেত্রে এটাকে ইয়ে করে অ্যাকোমোডেট করা ইম্পসিবল ব্যাপার। এবং সেক্ষেত্রে আমি আসলে আমার কাছে মনে হচ্ছিল যেটা কঠিন ব্যাপার। তারপরে আমি ওইদিকে চলে গেলাম বা অথবা আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো, অ্যাজ ওয়েল এস প্রধান উপদেষ্টা কমিটি করলেন। তো সে কমিটি বরাবরই একটা স্লো মুভিং জিনিস হয়, কমিটি স্লো মুভিং জিনিস হয়। এবং ক্ষেত্র বিশেষে কমিটির কোনো কোনো সদস্য একক ভূমিকাও পালন করা শুরু করলেন এবং এক পর্যায়ে কমিটিটা ভেঙেও দেওয়া হয় আর কি। একজন উপদেষ্টা বলেছেন, সাবেক উপদেষ্টা, যে অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি এবং জামাত ইসলামী প্রশাসনকে ভাগাভাগি করে চালাতো। না, এটা মানে আমি ভাগাভাগি করে চালাতো কিনা আমি ঠিক জানি না। তো জামাতের প্রতি সহানুভূতিশীল কেউ থাকতে পারে না। আমি কিন্তু ধরেন সকলের প্রতি আমার ধরেন জামাতের যে ডাক্তার শফিকুর রহমান, উনি তো আসলে আমি যে সময় সিলেটে ডিসিশন, উনি সিলেট মহানগর জামাতের আমির ছিলেন, সুতরাং আমার সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিএনপি নেতাদের সাথে অনেকের সাথে আমার অত গভীর সম্পর্ক আছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, উনি কক্সবাজার থেকে উনি এমপি হন। আমি যে সময় ডিসি ছিলাম তখন উনি প্রথমবার এমপি হইলেন। তা উনি তো, আমি ওইখানে যেদিন ছিলাম উনি তো ওইখানে এমপি ছিলেন, তখন সে ক্ষমতায় আওয়ামী লীগ, কিন্তু উনি এমপি ছিলেন, এমপি হয়েছেন। তো এখন তাদের সাথে আমরা কাজ করেছি। আমি তো মানে সকলের সাথে আমাদের সম্পর্ক ছিল। এটা বিশেষ করে এখন অন্য কারো যদি বিশেষ কারোর সাথে থাকে সেটা আলাদা কথা, বলতে পারবো না, কিন্তু আমাদের সম্পর্ক সবার সাথে ছিল। কিন্তু চাপ তদবির তো ওই সময়টাই বেশি ছিল, মানে সরকার গঠনের পরপরই। চাপ তদবির তো তার থাকতে পারে, থাকবেও। আমার কাছে একেবারে তরফ থেকে একবারে কিছু বলা হয় নাই বা ছিল না এমন না, কিন্তু সেটা খুব একটা এমন একটা অশোভন ইয়েতে এমন ইয়ে ছিল না, এটা ছিল না এটা। আচ্ছা, অন্তর্বর্তী সরকার তো 18 মাসের মতো আপনারা দায়িত্ব পালন করলেন। আপনি ব্যক্তিগতভাবে আপনার মনে হয় যে কাজটি আপনি করতে চেয়েছিলেন করতে পারেননি, এখন ইয়েটা হচ্ছে অথবা আপনাদের সময় যে কাজটি হয়েছে যেটা অনভিপ্রেত ছিল, হওয়া উচিত ছিল না? আমি ধরেন আপনার একটা জিনিসের ব্যাপারে আমার একটা খুব ছিল বা আছে বা থাকবে, সেটা হচ্ছে মব। এটার ব্যাপারে আমি অলরেডি বলেছি, এটা বেশি বলাটা ঠিক হবে না। এই জিনিসটাকে আমার মনে হচ্ছে শুরুতে আমরা একটু ইন্টালিজেন্স দিয়েছিলাম বা ঢিলা দিয়েছিলাম, যেটাই হোক, মানে একটা প্রশ্রয় দিয়েছেন। এইটা এখন অথবা আমরা এটাকে কেয়ার করিনি এতটা বাড়তে পারি, কিন্তু পরের দিয়ে দেখা গেল রেগুলার একটা প্র্যাকটিস হয়ে দাঁড়ালো। এই যে যমুনা অভিমুখী অভিযান এটা শুরু হয়ে গেল। তো এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের বড় রকম একটা ইয়ে হিসেবে থাকবে। এবং 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য করলো আপনাদের। আমি মানে আমার এটা আমি সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি জানি না, ওই মিটিং আমি ঢাকার বাইরে ছিলাম, আমি মিটিংটাতে উপস্থিত ছিলাম না, রাত্রে মিটিংটা হয়েছিল। তো আমি কাগজে দেখেছি আর কি, পরে উপদেষ্টা পরিষদ মিটিংও দেখেছি। আচ্ছা, অন্য কোনো ঘটনা, যে ঘটনা কোনো আইনানুগ সরকারের সময়, সব সরকারই তো আইনানুগ, সরকার ঘটনা উচিত ছিল না কিন্তু ঘটেছে আপনাদের সময়? হয়েছে কিছু স্থাপনা ভাঙচুরের ব্যাপার, এগুলো আমি নাম মেনশন করতে যাবো না, কিছু স্থাপনা ভাঙচুরের ব্যাপার, স্থাপনা, বাড়ি, ভবন ভাঙচুরের ব্যাপার, এগুলি যেগুলি হয়েছে, এগুলি না হইলে সবচেয়ে ভালো হতো আসলে। না, কিন্তু আপনি নাম বলবেন না কেন? প্রধান উপদেষ্টা সম্ভবত 32 নম্বর যখন ভাঙ্গা হয়, 3টি বিবৃতি দিয়েছিলেন এই ভাঙ্গার বিরুদ্ধে, যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি নিন্দনীয় কাজ হয়েছে। আমি তো ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের যোগদানের আগে প্রথম আলোতে বোধহয় সরকার পরিবর্তনের পরে সর্বপ্রথম কলাম আমার পাবলিশ হয় 7 তারিখে 7 তারিখে সম্ভবত, যে দ্রুত একটা সরকার গঠন করা দরকার। এর মধ্যে যে নৈরাজ্যকর যে কাজগুলি হয়েছে, এখানে কিন্তু আমি এই স্থাপনাগুলির নাম মেনশন করে উল্লেখ করেছিলাম, এগুলি হওয়া উচিত হয়। তখনও 32 নম্বর ভাঙ্গা হয়নি, তখন আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এরপরে যখন হচ্ছে তখন আমরা সরকারের ভিতরে ছিলাম, কিন্তু আমরা এটা পছন্দ করতে পারি নাই অবশ্যই। কিন্তু আবার সরকারি বুলডোজারও ব্যবহার করা হয়েছে। মানে তাহলে তো সরকার দায় এড়াতে পারে না। সরকারও একটা অংশ দায় এড়াতে পারে না। যাই হোক, আপনারা একটা নির্বাচন করেছেন, এটা স্বস্তির। আর কোনো বিষয় যে আপনি
সরকারে থেকে একটা ভালো কাজ করেছেন বা একটা না, আমি এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি অন্তত ব্যক্তি হিসেবে আমি একজন উপদেষ্টা হিসেবে যেটা আমি মনে করি যে আমি বিশেষ করে 2টা মন্ত্রণালয় যদি বলি, তখন খাদ্য মন্ত্রণালয়ের ব্যাপারে আমি যে রিজার্ভ রেখে এসেছিলাম, ওই দিন রিজার্ভ ছিল নেট রিজার্ভ ছিল 22,10,00,000 টন, আর পাইপলাইনে ছিল 2 লাখ টনের মতো গম ছিল, মানে অলরেডি শিপমেন্ট হয়েছে, যা সাগরে জাহাজ আসছে। তো এইটা আমি তখন কিন্তু খাদ্য সচিব যে ছিল তাকে বলে এসেছিলাম, নতুন মন্ত্রী যিনি আসবেন তোমার, তিনি 3 মাস উনি শুধু পর্যবেক্ষণ করে স্টাডি করে এরপরে কিভাবে কাজ করবেন সেটা দেখলে হবে, আপাতত ওনার টেনশন করার মতো কোনো ব্যাপার রইল না। এটা আমার একটা বড় একটা স্যাটিসফ্যাকশন। অ্যাজ ওয়েল এজ ভূমি মন্ত্রণালয়ে যাতে অভিযোগ ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের অভিযোগ কিন্তু ব্যাপক ব্যাপক অভিযোগ ছিল বা আছে বা এখনো থাকবে, কিন্তু ক্রমান্বয়ে এগুলি কমে যাবে। এটা যত ডিজিটালাইজ করা হবে, এক সময় কিন্তু এটা কিন্তু বর্তমানে আপনার ড্রোনের মাধ্যমে জরিপ হবে এবং কম্পিউটারের মাধ্যমে সে খতিয়ান তৈরি হবে এবং সংশোধন হবে এইভাবে। ওইখানেও কিন্তু আপনার মানে মানুষের সার্ভিস ডেলিভারি যেটা আর কি, মানুষের ইয়েটা এটা দেওয়া সম্ভব হবে। উপদেষ্টা পরিষদের কাজ করতে যে আপনার কখনো মনে হয়েছে যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নিজেকে মানে অতি ক্ষমতাবান মনে করছেন? এটা এটা দুর্ভাগ্যজনকভাবে এটা ছিল, এটা আমরা ব্যতীত হয়েছি এবং ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ক্ষোভের কথাটা জানাতে পারেননি। না, ক্ষোভের কথা না, বাকিরা দেখে নেই বা জানে না এমন না, এটা হয়েছে, কিন্তু আলটিমেটলি এভাবে সময়টা কেটে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টা উনি দেখেছেন, জেনেছেন, কিন্তু অ্যাকচুয়ালি সকল ক্ষেত্রে সবকিছু প্রতিবিধান করতে পেরেছেন এমন না। ওনারও তো সীমাবদ্ধতা আছে, ওনাকেও তো সবাইকে নিয়ে চলতে হয়, উনিও কি কোনো না কোনো মানে কি বলে এক ধরনের ওনারও হাত পা বাঁধা ছিল বলে মনে করেন? না, হাত পা বাঁধা ছিল যে তা না, তবে সীমাবদ্ধতা মানুষ মাত্রই থাকে, উনি আন্তর্জাতিকভাবে একজন নন্দিত লোক, ওনার সাথে কাজ করতে পেরেছি, এটাকে আমি গৌরবের সাথে আমি স্মরণ রাখবো, সারা জীবনই স্মরণ রাখবো। পাশাপাশি উনি এখানে যেগুলিতে উনি আমরা দেখেছি যে এটা উনি করতে পারলেন না, ওনার হলো না, আমরা ব্যথিত হয়েছি। অন্তর্বর্তী সরকারের সময় অনেক ভালো কাজ হয়েছে, আবার যে সবচেয়ে বেশি এই মবের কথা আপনি বললেন, যেটি কোনো দেশেই কাম্য নয়। আর আরেকটি বিষয় যে এই যে হামের টিকা, এটি সংগ্রহ করা হয়নি, যে কোনো মানে এটি সংগ্রহের যে প্রক্রিয়া সেটি নিয়ে যে বিরোধ, এবং যে কারণে এখন বলা হয় যে এই যে 500 শতাধিক শিশু মারা গেছে, এর দায় অন্তর্বর্তী সরকারের এড়াতে পারে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম এবং এই যে হামের টিকা সংগ্রহ না করা, এটা কেন করা হয় না এই সম্পর্কে তো ব্যাখ্যার জন্য আপনারা ওনাদের সাথে আলাপ করলে ভালো হবে, এটা সম্বন্ধে আমি যাব না। মানে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যারা ছিলেন তার সাথে আলাপ করলে ভালো হবে। তো এই ঘটনাটাতে আমি বেদনা হতো, যদিও আমি এখন ধরেন একজন খ্যাতনামা চিকিৎসক ছিলেন ওইখানে, প্রতিমন্ত্রী মর্যাদা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম, টেকনিক্যাল নলেজটা ওনার আছে। উনি আমাকে যেটা বলেছেন এটাকে আমার আংশিক গ্রহণযোগ্য মনে হয়েছে। উনি আমাকে বলেছেন যে আসলে ওই 9 মাস না হলে টিকা দেওয়া যায় না, এবং যারা হামে আক্রান্ত হচ্ছেন এবং হচ্ছেন তারা 9 মাসের কম বেশিরভাগই। তো এটা একেবারে টোটালি আমি অ্যাকসেপ্ট করে নেই। অন্তত টিকাটা যদি আমরা দিতাম, যাদেরকে দেয়ার টিকাটা যদি দেওয়া হতো, তাহলে তো এই অভিযোগগুলি আসতে পারতো। কারণ যেসব শিশু মারা গেছে সবাই 9 মাসের না, তার চেয়ে বড় শিশুরাও আক্রান্ত হয়েছে। সুতরাং না, কিন্তু এই যে আপনি তো প্রশাসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের, আর সেখানে এই যে ইউনিসেফের সাথে এই যে টিকা নিয়ে যে বিরোধটা, এটাকে কিভাবে আপনি দেখেন? না, আমি এখানে কিন্তু দুইভাবে দেখবো। এখানে শুধুমাত্র আমাদের যারা দায়িত্ব ছিলেন তাদের ব্যাপার না, ইউনিসেফও কিন্তু এখানে কিন্তু একটা ব্যবসা করে। এখানে আমাদের পারচেজ কমিটিতে আমি একজন, গভর্নমেন্ট পারচেজ কমিটি আমি একজন মেম্বার, অর্থ উপদেষ্টা এটার সভাপতি। প্রথম বছরে 2টা অর্থ বছর কিন্তু আমরা পেয়েছি, 24-25, 25-26। তো 24-25-26-এর জন্য তো কিন্তু বাজেট আছে, এই বাজেটের টাকা দিয়ে কিন্তু এটা করেছে। এবং যে টিকাগুলির জন্য কিন্তু অর্ডারও আগে দেওয়া ছিল, কিন্তু প্রক্রিয়া করতে গিয়ে বিলম্বিত এটা আমি নিজেই গ্রহণ করতে পারিনি। এখন তাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন, আমি কোনো মন্তব্য করবো না। এখন
বিএনপি আপনারা যে নির্বাচন করলেন সেই নির্বাচনে বিএনপি সরকার আসলো, বিএনপি সরকারের প্রতি আপনার পরামর্শ এবং সতর্কবাণী। না, পরামর্শ হিসেবে তো যেটা থাকবেই, যারা 2001 থেকে 6 পর্যন্ত সরকার পরিচালনা করেছিল, এই সরকার পরিচালনা করতে গিয়ে কিন্তু দেশে আরেক ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, যে কারণে 111-এর মতো একটা জিনিস আসে। তো এই জাতীয় কোনো কিছু যাতে না হয়, তারা সেদিকে নজর রাখা উচিত। আরেকটা জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, উনি যদি লেটার অন স্পিরিট সেটা যদি এনফোর্স করতে পারেন, তাহলে সেটা ভালো হয়। যে আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করেছি যে আমাদের আগে যে সরকার ক্ষমতায় ছিল 15 বছর, প্রথম নম্বর অভিযোগ তাদের বিরুদ্ধে যেটা ছিল, এটা আমরাও ক্ষুব্ধ ছিলাম, যেটা নিয়ে আমরা আপনাদের সাথে লেখালেখিও করেছি, বলেছিও, যে দেশের টোটাল ইলেকট্রাল সিস্টেমটা নষ্ট করে দিয়েছিল। তো এটাকে রিভাইভ করতে হবে। এটা তো সংশোধনের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই একমত হয়েছে, হয়তো এটা হয়েও যাবে। কিন্তু আরো বড় ব্যাপার আছে, প্রশাসন দলীয়করণ। এই যে প্রশাসনে দলীয় লোকদেরকে শুধু দলীয় আনুগত্য দেখে নির্ধারিত স্থানে নিয়োগ দেয়া, এই প্রবণতা থেকে বন্ধ করে আমরা যদি পেশাদারিত্বের দিকে নজর না দিই, তাহলে এইসব ব্যাপারতে বেরিয়ে আসা যাবে না। এই 3 মাসে কিছুটা দেখছেন না দলীয়করণের ভূত সরকারের উপরে চেপেছে? কিছুটা নজরে পড়ছে, তা সত্ত্বেও এখন প্রত্যেক সময় কমেন্ট করার সময় আসে নাই। তাদেরকে আর একটু সময় দিতে হবে, তারপর কমেন্ট করা যাবে। আচ্ছা, আমরাও আশা করি যে আপনার যে প্রত্যাশা এবং সতর্কবাণী নির্বাচিত সরকার মনে রাখবে, এবং এমন কোনো বিপর্যয় ঘটবে না যাতে আবার আমরা কোনো অনির্বাচিত সরকার পাই, অপ্রত্যাশিত সরকার পাই। এবং সরকারের যে রাজনৈতিক কর্মসূচি, যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলো পালিত হবে। আর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, ভেঙে না পড়ে, সে ব্যাপারে সবাই সজাগ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমিও একই জিনিস চাই, যে তারা ধন্যবাদ। নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারা ক্ষমতা থাকুক এবং যথাযথভাবে ক্ষমতা হস্তান্তর হোক, ইয়ে করে এটা আমিও চাই, এবং তারা একটা সুশাসনের মডেল সেট করে যাক, এটাও চাই আমরা। আপনার প্রত্যাশার সঙ্গে আমরা একমত, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে চর্চার সংলাপ এখানে শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা।